আমি মাননীয় সদস্য শ্রী অরিজিৎ বক্সিকে বলবার জন্য অনুরোধ করছি এ বিষয়ে। সময় 13 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে এই মহতী সদনে আপনার অনুমতি সাপেক্ষে আমি প্রথমবার বক্তব্য রাখছি। সম্মানীয় সদনকে আমি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে বিল নিয়ে আজকে আমরা আলোচনা করছি, it is to amend the West Bengal backward classes other than scheduled castes and scheduled tribes, reservation of vacancies in services and posts Act 2012. এই আলোচনায় সময় মাত্র 13 মিনিট, কিন্তু এটা 14 বছরে একটা যুদ্ধের ইতিহাস। আমি যদি প্রথমেই বলি যে it is a classic example of intellectual dishonesty, অর্থাৎ বুদ্ধিজীবী সুলভ মিথ্যাচারে এটা একটা দুর্দান্ত উদাহরণ হতে পারে আইন জগতের এবং সংসদের সামনে। ইট ইজ অলসো অ্যান এক্সেপশনাল এক্সাম্পল অফ ইনস্টিটিউশনাল কারাপশন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতিরও এটা একটা খুব কালো অধ্যায়, যার বিরুদ্ধে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী লড়াই ঘোষণা করেছেন। আমি প্রথমেই খুব ছোট করে এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেদের আইডেন্টিফাই করার প্রথম প্রক্রিয়া শুরু হয়েছিল কাকা কেলকার কমিশনের মাধ্যমে, যারা রিপোর্ট সাবমিট করেছিল 31শে ডিসেম্বর 1980-তে, যে রিপোর্টটা রিজেক্টেড হয়েছিল। তারপরে এসেছিল মন্ডল কমিশন, যে কমিশন সোশ্যাল, এডুকেশনাল এবং ইকোনমিক ফ্যাক্টরগুলোকে কনসিডার করে স্টিল কাস্টকে একটা কি পয়েন্ট হিসাবে রেখে সোশ্যালি ব্যাকওয়ার্ডনেসকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া এবং পরামর্শ দিয়েছিল, এবং 27% রিজার্ভেশন সাজেস্ট করেছিল, এবং পরবর্তী সময়ে এই 27% থেকে মডিফাই করে 10% রিজার্ভেশন প্রপোজ করা হয়েছিল এই মন্ডল কমিশনের মাধ্যমে। এরপরে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আসে অনারেবল সুপ্রিম কোর্টের, ইন্দ্র সোহানি অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। এর সাইটেশন আমরা পাবো 1992 সাপ্লিমেন্টারি ভলিউম 3 এসসিসি পেজ 847-এ। এখান থেকে এই জাজমেন্টের মাধ্যমে অনারেবল সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজ্যে এই ব্যাকওয়ার্ডনেস আইডেন্টিফাই করার জন্য ট্রাইব্যুনাল অথবা কমিশন গঠন করার কথা নির্দেশ দেয়। এই নির্দেশ অনুসারে 1993 সালে পশ্চিমবঙ্গেও এই কমিশন গঠিত হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই হিসাবে চিহ্নিত হয়, এবং নোটিফিকেশন ডেটেড মার্চ 3, 1993। এই কমিশন, মাননীয় অধ্যক্ষ মহোদয় শুনলে হয়তো আশ্চর্য হবেন, 1993-তে গঠিত হবার পরে 1994 থেকে 2009 সাল পর্যন্ত এই কমিশন সর্বমোট 66টি কমিউনিটিকে ওবিসি বলে আইডেন্টিফাই করতে সক্ষম হয়। অর্থাৎ 15 বছরে 66টি কমিউনিটিকে আইডেন্টিফাই করা যায় পশ্চিমবঙ্গে ওবিসি তালিকাভুক্ত করার যোগ্য হিসাবে, যার মধ্যে 54টি কমিউনিটি হিন্দু এবং 12টি কমিউনিটি মুসলিম হিসাবে আইডেন্টিফাইড হয়। আশ্চর্যের ব্যাপার হলো 2011-তে বিধানসভা নির্বাচন হয়, তার ঠিক এক বছর আগে ফেব্রুয়ারি 8, 2010-এ তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার বুকে একটি প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করেন যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে তৎকালীন সরকার মুসলমানদের, আমি স্পেসিফিক্যালি বলছি মুসলিম ধর্মাবলম্বীদের 10% সংরক্ষণের সুবিধা দেবে। এটা হবার পরে আচমকা দেখা যায় যে কমিশন 15 বছর ধরে মাত্র 66টা কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পেরেছিল ওবিসি তালিকাভুক্ত করার জন্য, সেই কমিশন 8ই মার্চ 2010 থেকে 24শে সেপ্টেম্বর 2000
2010-এর মধ্যে 42টা কমিউনিটিকে আইডেন্টিফাই করে ফেলে। অর্থাৎ আপনি যদি গণনা করেন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 6 থেকে 6.5 মাসের মধ্যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হয়ে গেল। এবং কি পদ্ধতিতে হলো, কারা করলো, সেটা নিয়ে একটা বিস্ময়ের অবকাশ রয়েছে। এই যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হলো, ভাবতে অবাক লাগে কোন জাদু বলে 42টা আইডেন্টিফাইড কমিউনিটির মধ্যে 41টা কমিউনিটি মুসলমান ধর্মাবলম্বী এবং মাত্র একটি কমিউনিটি হিন্দু কমিউনিটি যারা ওবিসি স্ট্যাটাস লাভ করার যোগ্যতা অর্জন করেছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ঘটনার পরে কমিশন এই টোটাল পূর্বে 66টা এবং পরের 42টা টোটাল 108টা কমিউনিটি ঘোষণা হবার পরে সম্পূর্ণভাবে পদ্ধতিকে উপেক্ষা করে এদেরকে ওবিসি কমিউনিটির মর্যাদা দেয়। এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অবগতির জন্য জানাই যে টোটালি 108টি কমিউনিটির মধ্যে যে 56টি কমিউনিটি এবং এই 108টি কমিউনিটিকে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি ভাগে ভাগ করা হয়। ওবিসি এ হিসাবে আইডেন্টিফাই করা হয় মোর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যামং দ্য ব্যাকওয়ার্ড, অর্থাৎ তারা নাকি বেশি পিছিয়ে পড়া, এবং বি হচ্ছে সিম্পলি ব্যাকওয়ার্ড। এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয় 56টি কমিউনিটিকে, যে 56টি কমিউনিটির মধ্যে দেখা যায় 49টি কমিউনিটি মুসলিম ধর্মাবলম্বী এবং 7টি মাত্র হিন্দু ধর্মাবলম্বী, এবং ওবিসি বি বাকি 52টি ক্যাটেগরিকে রাখা হয়। এই যে 49টি কমিউনিটি ওবিসি এ তালিকাভুক্ত হলো মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে থেকে, তাদের মধ্যে 2010 সালের আগে মাত্র আইডেন্টিফাইড হয়েছিল 12টি মুসলিম কমিউনিটি, এবং 2010 সালের এই মাত্র 6.5 মাসের মধ্যে 37টা মুসলিম কমিউনিটিকে ওবিসি এ মর্যাদাভুক্ত করা হয়। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য। অধ্যক্ষ মহোদয়, এর সাথে আমি আরো একটি বিষয় উত্থাপন করতে চাই। একটি আরটিআই হয়, যে আরটিআইয়ের উত্তরে 24শে সেপ্টেম্বর 2010-এ রাজ্যের কমিশন জানায় যে তাদের সাথে কোনো রকম কোনো কনসালটেশন না করে এই ওবিসি এবি ক্লাসিফিকেশন করেছিল সরকার। অধ্যক্ষ মহোদয়, আপনাকে জানাই এই ওবিসি এবং বি ক্লাসিফিকেশনের সংখ্যাটা শুনলে সদন হয়তো অবাক হবে। 1,72,00,000 মানুষকে এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয়েছিল যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত। এই সামান্য সময়ের মধ্যে কোন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, কত সংখ্যক কর্মী নিয়ে এই ক্লাসিফিকেশনের কাজ হয়েছিল তার সদুত্তর তৎকালীন সরকার বা তার পরবর্তী সরকারও দিতে পারেনি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অবগতির জন্য জানাই, যখন আমাদের পূর্ববর্তী সরকার আদালতে হলফনামা দেয় এই সংক্রান্ত মামলায়, তাতে দেখা যায় যে তারা বলছে যে এই সংক্রান্ত যে আইডেন্টিফিকেশনের প্রসেস, ওবিসি কমিউনিটি আইডেন্টিফিকেশনের প্রসেস, এই প্রসেস কমিশনকে বাইপাস করে কাদের উপর ন্যস্ত করা হয়েছিল? দুটো সংগঠনের নাম উঠে আসে। সদন হয়তো আশ্চর্য হবে শুনলে, দায়িত্ব নষ্ট করা হয়েছিল ওয়েব কুটা এবং এবিটি এর উপর, যাদের এই ধরনের কাজ করার কোন রকম সেট আপ, ইনফ্রাস্ট্রাকচার বা অভিজ্ঞতা কোনোটাই ছিল না। অর্থাৎ সর্বতোভাবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সম্পূর্ণ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক শোষণ করে মুসলিম ভোট ব্যাংককে কনসলিডেট করে কোনো বিশেষভাবে কোনো একটি বিশেষ দলের সপক্ষে নিয়ে আসা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2010-এর নির্বাচনের পরে 2011-য় যখন সরকার পরিবর্তন হলো, দুটি মামলা হাইকোর্টে পেন্ডিং থাকাকালীন, আমি নাম্বার দুটি বলছি, WPO 60 অফ 2011 এবং WPO 587 2012, এই দুটি মামলা আদালতে বিচারাধীন থাকাকালীন যে অ্যাক্টটির আজকে সংশোধনী আমরা প্রপোজ করেছি, সেই অ্যাক্টটি মার্চ 25, 2013-তে পূর্বতন রাজ্য সরকার
এই সদনে ইন্ট্রোডিউস করে এবং পাস করে। এর বিরুদ্ধে মামলা হয় WPO 1160 অফ 2012। সেই মামলা পেন্ডিং থাকাকালীনও আরো নতুন 37টি কমিউনিটিকে ওবিসি তালিকাভুক্ত করা হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে আমরা সদনের সামনে পরিষ্কার হবে যে এই মামলায় কলকাতা হাইকোর্ট, অনারেবল ক্যালকাটা হাইকোর্ট বারে বারে জুডিশিয়ারির লেজিসলেচারের মান্যতাকে ঊর্ধ্বে তুলে ধরতে চেয়েছেন, কিন্তু তৎকালীন সরকার এই সদনে বসে এই লেজিসলেচারের মান্যতাকে অবমর্যাদাকর করেছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি খুব সংক্ষেপে এই যে সংশোধনীগুলি আনা হয়েছে তার বিষয়ে খুব ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই। এই সংশোধনীর যে সেকশন 2H, এই 2H সম্পর্কে আমি বলতে চাই। The state legislature on one hand, by reason of the first part of section 2H, has taken over the power to identify and declare classes as backward under article 16(4) of the constitution. Yet a parallel power on the other hand has been conferred on the executive to declare classes as OBCs by legislature by the enactment of the second part of section 2H. The state executive was already conferred with the power to declare classes as OBC under inter alia article 16(4) read with article 46 of the constitution. The state legislature in its wisdom chose to enact law and streamline the process of declaring classes as OBCs and make provisions for its implementation by way of the Act of 2012. To therefore parallelly reserve similar powers once again to the executive under a statute is ex facie illegal and arbitrary. অর্থাৎ আইনে যখন এই সদনে 2012 অ্যাক্টটা পাশ করে লেজিসলেচারের হাতে ওবিসি কমিউনিটির আইডেন্টিফিকেশনের কমিশনের সাথে পরামর্শ সাপেক্ষে অধিকার এই মহতি সদনকে দিয়েছে, এই মহতি সদনকে দেওয়ার পরেও প্যারালালি একটা আইন রাখা, যে আইনে এক্সিকিউটিভের হাতে দায়িত্ব নষ্ট করে দেওয়া, যে এই সদনের মহতি সদনের উইজডমকে বাইপাস করে এক্সিকিউটিভের মাধ্যমে ওবিসি কমিউনিটি আইডেন্টিফাই করা এবং ঘোষণা করে দেওয়া, এটা এক্স ফ্যাসাই ইললিগাল অ্যান্ড আরবিট্রারি। মহোদয়, এই প্রভিশনের একটাই অর্থ ছিল, যখন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এই সদনে 22 মে 2024 অনারেবল ক্যালকাটা হাইকোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট passed by Honorable Justice তপব্রত চক্রবর্তী and Honorable Justice রাজশেখর মান্থা, তাতে পরিষ্কার বলা হয়েছিল যে এই সংক্রান্ত বিষয়গুলো, এই সেকশনগুলোকে স্টার্ট ডাউন করে দিয়ে, যেগুলো নিয়ে বিতর্ক ছিল, মামলা ছিল, এদেরকে স্টার্ট ডাউন করে দিয়ে সদনে সদস্যদের সামনে বিল পেশ করে বিস্তৃত আলোচনা করতে হবে। তৎকালীন আমাদের বিরোধী দলনেতা ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি 30 সেকেন্ড অনারেবল স্পিকার স্যার, তিনি বারে বারে এই সদনে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলেন দাঁড়িয়ে, আমরা টিভিতে সেই সম্প্রচার দেখেছিলাম, যে এই বিলের উপর এই সদনে আলোচনা হওয়া দরকার আছে। সেদিন তৎকালীন স্পিকার মহোদয় টিফিন ব্রেক ঘোষণা করে দিয়ে আলোচনাকে বন্ধ করে দিয়ে একতরফা ভাবে এটাকে পাশ করিয়ে দিয়েছিলেন। আজকে আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আজকে আমার বক্তব্যে এইটুকুনি থাকলো যে আজকের এই যে সংশোধনী, এটা অত্যন্ত যুগোপযোগী, বাস্তবোচিত এবং আইনসম্মত। আমি এই সংশোধনীকে সর্বতোভাবে সমর্থন করি। ধন্যবাদ শ্রী অরিজিৎ বক্সী। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী বিশ্বনাথ দাস। আপনার সময় 13 মিনিট। বলুন, 13 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আজকে এই বিলের উপরে আমাকে বলতে দেওয়ার জন্য আমি আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই।
অভিনন্দন জানাবো আজকের হাউসে যারা শাসক দলের বিধায়ক আছেন বা বিরোধী দলের বিধায়ক আছেন তাদেরও প্রত্যেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ওবিসি অ্যামেন্ডমেন্ট বিল 2026 আজকের যে হাউসে উত্থাপন করা হয়েছে এই বিল সম্পর্কে আমি আমার ওপিনিয়ন বা মন্তব্য আমি এটা তুলে ধরার চেষ্টা করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আজকের ওবিসি যে সম্প্রদায় SC/ST সম্প্রদায় তারা যে সুযোগ সুবিধা পায় শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পিছিয়ে পড়া সমাজ তারা যে সুযোগ সুবিধা পায়, ফলে সমাজে যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা যাতে সুযোগ সুবিধা পায় তার দৃষ্টি আকর্ষণ আমি আপনার কাছে করছি এবং তুলে ধরছি। আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিলের উপর বক্তব্য রাখতে গিয়ে প্রথমে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই। এই বিলের বিরোধিতা মানে ওবিসি সমাজের বিরোধিতা নয়। এই বিলের বিরোধিতা মানে সামাজিক ন্যায় বিচার বিরোধিতার উপরে প্রতিষ্ঠিত করা। আমরা ওবিসি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষে দাঁড়িয়েছি, কিন্তু আমরা এমন একটি আইনের বিরোধিতা করছি যা আইনের মধ্যকার নিশ্চিত সুরক্ষা সরিয়ে প্রশাসনিক সিদ্ধান্তের উপরে নির্ভরশীল করে তুলছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 2012 সালে ওবিসি সংরক্ষণের কাঠামো সুষ্ঠুভাবে আইনের মধ্যে নির্ধারিত হয়েছিল ওবিসি এ, ওবিসি বি। আজকের ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি যদি তুলে দেওয়া হয়, ভবিষ্যৎ কমিশনের সঙ্গে আলোচনা করে সরকারের শ্রেণীবিন্যাস সংরক্ষণের হার নির্ধারণ করা দরকার বলে আমার মনে হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই বিলের প্রতিটি ধারা পড়লে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, এটি শুধুমাত্র ভাষাগত সংশোধন নয়, এটি ক্ষমতার পুনর্বিন্যাস। ক্ষমতা আইনসভা থেকে সরকারের হাতে স্থানান্তরিত হয়েছে। কস 2, কস 3 এবং কস 4 এই বিলে যে উল্লেখ আছে, কস 2 এখানে সংখ্যার পরিবর্তন করা হয়েছে, সংজ্ঞার পরিবর্তন করা করছে। আমি জানতে চাই এই পরিবর্তনের ফলে ওবিসি সম্প্রদায়ের কি বাস্তব সুবিধা হবে? মাননীয় অধ্যক্ষ মহাশয়, সেটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। সংখ্যা বদলালে কি সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে? বাস্তবে সেটা সম্ভব নয় বলে আমার মনে হয়। পরিবর্তনের পথ খুলে দেওয়ার জন্য দরকার সরকারের উচিত এই পরিবর্তন উদ্দেশ্য সুষ্ঠু ভাব নির্ধারণ করা। কস 3 ও 4 বিষয়টা আলোচনার নিরিখে আইন তৈরি করে জনগণের প্রতিনিধি, কিন্তু মৌলিক নীতি ভুলে গেলে চলবে না। কস 5 এ আসি। এই ধারণটি একটি বিলের প্রাণ। এখানে বলা হয়েছে সরকার কমিশনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন ওবিসি শ্রেণী ও তাদের সংরক্ষণের হার নির্ধারণ করবে। কিন্তু প্রশ্ন, জনগণের প্রতিনিধির ভূমিকার কথায়, আজ যে সরকার আছে কাল নাও থাকতে পারে, কিন্তু সরকার আজকে যদি পরিবর্তন করে যায়, পরবর্তীকালে আবার যে সরকার আসবে সে যদি পরিবর্তন করে, তাহলে এই সম্প্রদায়ের ক্যাটাগরির মানুষদের আসল লক্ষ্য তারা উপনীত হতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায়। তাই সরকারের নিজের মতো সংরক্ষণ নীতি পরিবর্তন করতে পারে, তাহলে ওবিসি সমাজের স্থায়ী নিরাপত্তা কোথায়? এটা আমার চিন্তা ভাবনা, আমি মাননীয় স্পিকারের কাছে এটা রাখলাম। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই বিলে শিডিউল পরিবর্তন করা হয়েছে। শিডিউল শুধুমাত্র একটা তালিকা নয়, আইনের কার্যকরী ভিত্তি। সরকার বলছে শিডিউল পুনর্বিন্যাস করা হচ্ছে। আমি জানতে চাই এই পরিবর্তনের সামাজিক প্রভাব কি? সামাজিক প্রভাব কতটা প্রতিফলিত হবে সমাজে? এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা কতটা উপকৃত হবে? এটা একটা সন্দেহের বিষয়। কোন রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত? কোন রিপোর্টের ভিত্তিতে? কোন তত্ত্বের ভিত্তিতে? এই তত্ত্ব কি বিধানসভার সামনে রাখা যায় না? মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে এটা আমার একটা জিজ্ঞাসা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, সরকার বলছে কমিশনের সঙ্গে আলোচনা করে হবে, মন্ডল কমিশনের সঙ্গে আলোচনা করে হবে। আমরা চাই কমিশনের মতামত সিদ্ধান্ত নেওয়া হোক, বাস্তবসম্মত যেটা সেটা কার্যকরী হোক, যেটা উপকৃত হবে সেটা হোক। কারণ SC/ST সম্প্রদায় তারা সুযোগ সুবিধা পাচ্ছে, তারা অনেক ফ্যাসিলিটি পাচ্ছে। আজকে এই
সদনে দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর পিছিয়ে পড়া সমাজের জন্য হয়তো সংরক্ষণ নীতি চালু করে গিয়েছেন, কিন্তু আজকে এসসি এসটির মধ্যে অনেক প্রতিষ্ঠিত মানুষ আছে, তারা কিন্তু সেই সুযোগটা ভোগ করছে। তাহলে অর্থনৈতিক স্বাবলম্বী যারা হচ্ছে সেই বিষয়টা একটু বিবেচনা করা দরকার, তাদের সেই সুযোগটা দেওয়া দরকার কিনা সেটা একটু বিবেচ্য বিষয়। আমি সরকারের কাছে কয়েকটা বিষয়ে প্রশ্ন তুলে রাখতে চাই। 2012 সালের আইনে যে আইনগত কাঠামো ছিল সেটা পরিবর্তনের প্রয়োজন খুব দরকার ছিল কি? যদি পরিবর্তনের দরকার হয় তাহলে পূর্ণাঙ্গ সামাজিক সমীক্ষা কোথায়? সামাজিক সমীক্ষা করে সেটা বাস্তবে রূপ দিলে হয়তো সেটা ফলপ্রসূ হতো, বাস্তবায়িত হতো, কিন্তু সেটা কার্যকরী হয়নি। যদি ভবিষ্যতে সরকার নোটিফিকেশন জারি করে সংরক্ষণের হার পরিবর্তন করে তাহলে এই বিধানসভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা দরকার। সেটা কবে কার্যকরী হবে? না হলে জবাব দেওয়া সম্ভব হবে না। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনার কাছে আমার আরেকটা আবেদন, আমরা চাই ওবিসি সমাজের অধিকার সরকার পরিবর্তনের সঙ্গে পরিবর্তন আনুক। আজকের সরকার থাকবে, কালকে সরকার না থাকবে না, কিন্তু সমাজে আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা যেন সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেটা দৃষ্টি আকর্ষণের জন্য আমি এই সদনে আমি সেটা প্রস্তাব রাখছি। আইন থাকবে, আইন মানুষের ভরসা প্রতিষ্ঠিত হবে। নিশ্চয়ই সরকারের কাছে আমার বিনীত আবেদন, এই বিল তাড়াহুড়ো করে পাশ করার কোনো দরকার নেই, এটি সিলেক্ট কমিটিতে পাঠানো দরকার, আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। ওবিসি এ 10%, ওবিসি বি 7% ছিল, যেটা সেটি যদি তুলে দেওয়া হয় তাহলে আমার মনে হয় একটা আলোচনা করে আদার ব্যাকওয়ার্ড ক্লাস সমাজে যারা পিছিয়ে আছে, এখন আমরা অনেকেই বলি তারা জেনারেল কাস্টের সমতুল্য, জেনারেল কাস্টের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু প্রকৃত গরিব ও আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে আছে, তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না, শিক্ষায় পাচ্ছে না, চাকরি বাকরির ক্ষেত্রে পাচ্ছে না। সেই সুযোগটা তারা যাতে পায়, সে সমস্ত সম্প্রদায়ের মানুষ পাক, এটা আমি দাবি করব। শুধুমাত্র একটা ক্যাটাগরি পাবে এটা তা নয়, সব সম্প্রদায়ের গরিব মানুষ যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস আছে তারা পাক, এটা আমি দাবি রাখব। বিশেষজ্ঞদের মতামত দিন, কমিশনের পূর্ণ রিপোর্ট প্রকাশ করুন, ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিদের মতামত জানা দরকার। যারা ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি আছে তাদের মতামত অবশ্য একান্ত দরকার, তাদের মতামত নেওয়া। তারপর একটা শক্তিশালী স্থায়ী আইন গড়ে উঠুক, এটা আমার দাবি, আমার প্রস্তাব। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের বিরোধিতা রাজনৈতিক নয়, আমাদের বিরোধিতা নীতিগত। আমরা চাই সংবিধান মর্যাদায় অক্ষুণ্ণ থাকুক, বিধানসভায় মর্যাদা অক্ষুণ্ণ থাকুক, ওবিসি সম্প্রদায়ের অধিকার আইনের মাধ্যমে সুরক্ষিত থাকুক, নোটিফিকেশনের মাধ্যমে নয়, আলাপ আলোচনার মাধ্যমে সেটা বাস্তবায়িত হোক, এটা আমরা চাই। শেষ আমি শুধু একটু বলবো, সরকার আসে সরকার যায়, আইন জনগণের আস্থা, এই আস্থা দুর্বল না করাই বাঞ্ছনীয়। সবাই আমরা আইনের অধীনে, আইনের ঊর্ধ্বে কেউ নই। তাই বর্তমানে এই বিল ওবিসি সমাজের পর্যাপ্ত আইন নিশ্চয়তা দেয় না এবং আইনসভার পরিবর্তনে নির্বাহী বিভাগের হাতে বেশি ক্ষমতা কেন্দ্রীভূত করে। এই কারণে আমি বিলের পূর্ণাঙ্গ সমর্থন করছি না। বিলটি সিলেক্ট কমিটি পাঠানোর জন্য আমি আবেদন রাখছি এবং আমি আবেদন রাখব যে সমাজে এসসি এসটি সম্প্রদায় যে সুযোগ সুবিধা ভোগ করে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে ওবিসি সম্প্রদায় তারা আগামী দিন সেই সুযোগ সুবিধাটা ভোগ করুক, শিক্ষার ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে তাদের সংরক্ষণ প্রতিষ্ঠিত হোক, এটি আমি আবেদন রাখছি। এই বক্তব্য রেখে মাননীয় অধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। সাউন্ড যে মাননীয় স্পিকার মহোদয়, এখনই বিরোধী পক্ষের সম্মানীয় বক্তা তিনি বিলের উপরে আলোচনা করতে গিয়ে বলেছেন সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রয়োজন। ঠিক কি? আমি কি ভুল শুনেছি? না, ভুল শুনিনি। তাহলে সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য বিলে আপনাকে অ্যামেন্ডমেন্ট দিতে হতো।
আপনি অ্যামেন্ডমেন্ট না দিয়ে সিলেক্ট কমিটিতে পাঠানোর কথা বলতে পারেন না। ধন্যবাদ, এটা আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে তুলে ধরলাম। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নওশাদ সিদ্দিকী মহাশয়কে। মাননীয় সদস্য নওশাদ সিদ্দিকী, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ স্পিকার স্যার। দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উপরে আমাকে বলতে দেওয়ার জন্য। স্যার, এই বিলের কপিটা পড়ে যেটা বুঝতে পারলাম, সংশোধনীতে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে রাজনীতিকরণের অপচেষ্টাতেই যারা সমাজের পিছিয়ে বর্গের আছে তাদেরকে ক্রমশ বঞ্চিত করা হচ্ছে। স্যার, বক্তব্য শুরুতে আমাদের শাসক দলের বক্তা একটা প্রসঙ্গ তুললেন, বুদ্ধবাবু 10% সংরক্ষণ সরাসরি মুসলিম সম্প্রদায়ের জন্য বরাদ্দ করেছিলেন। জানি না কোন পরিপ্রেক্ষিতে করেছিলেন বুদ্ধবাবু, তবে রঙ্গনাথ মিশ্র কমিশনের কথা আমরা জানি, যেটাকে ন্যাশনাল কমিশন ফর রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস NCRLM 2007-এ যে সুপারিশগুলো দিয়েছিল সেখানে সরাসরি বলেছিল সংখ্যালঘুদের জন্য 15% সরাসরি উচ্চশিক্ষায় এবং চাকরিতে সংরক্ষণের। সেখানে স্পেসিফিক্যালি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কথা উল্লেখ করেছিল 10% উচ্চশিক্ষায় এবং চাকরিতে তাদের জন্য কোটা রিজার্ভেশনের জন্য। জানি না বুদ্ধবাবু কোন পরিপ্রেক্ষিতে বলেছিল, তবে হাউসের জ্ঞাতার্থে আমি এই প্রসঙ্গটা এখানে উত্থাপন করলাম। স্যার, আমি প্রথমেই এই বিলের বিরোধিতা করছি, কারণ এই বিলে আমরা দেখছি যে কোনো না কোনো জায়গায় এই সংরক্ষণের বিষয়টা নিয়ে যারা পিছড়ে বর্গের আছে আর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্লাসের মধ্যে যারা পড়ছে, জাতি বৈষম্য বা হিংসার রূপ ধারণ করতে পারে। স্যার, আমি ইতিপূর্বে এই হাউসে এই ওবিসি নিয়ে চর্চা করতে গিয়ে বলেছি, কোনো মতেই না ওবিসি মুসলিম না ওবিসি হিন্দু বা অন্য যারা ধর্মের আছে ধর্মীয় পরিচয় না দেখে একটা স্বচ্ছতার সাথে সায়েন্টিফিক ওয়েতে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে, গাইডলাইনকে মান্যতা দিয়ে তৈরি হোক এবং তার পরিপ্রেক্ষিতে সংরক্ষণের ব্যবস্থা করা হোক। স্যার, আমরা ভুলে যাচ্ছি না, ইন্দিরা সাহানি বনাম ভারত সরকারের 1952 সালের মামলা আছে, ঐতিহাসিক রায়, যেখানে স্পষ্টভাবে বলা ছিল 50% মধ্যে সীমাবদ্ধ রাখতে সংরক্ষণ। কিন্তু এই সংরক্ষণ রাখতে কিন্তু ওবিসিদের যে প্রাপ্য অংশ ইচ্ছা মতো এখানে যে কমিয়ে দেওয়া হচ্ছে, এটার আমি স্যার চরম বিরোধিতা করছি। স্যার, ওবিসির মন্ডল কমিশনের সুপারিশ ছিল 27% সংরক্ষণের যে সুপারিশ করেছিল, রাজ্যের সংখ্যালঘু জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ বাড়ানো দরকার, তার পরিবর্তে 17 থেকে নেবে 7-এ পৌঁছে দেওয়া হচ্ছে। স্যার, আমরা ভেবেছিলাম 17 আছে, 27 হবে, পিছিয়ে বর্গের যারা আছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসবে। অবশ্যই সেটা সায়েন্টিফিক ওয়েতে হওয়া দরকার, কিন্তু তার পরিবর্তে দেখছি 10% কমিয়ে দিয়ে আপনার 7% দাঁড় করিয়েছে। ফলে স্যার, পশ্চিমবাংলার যে মোট জনসংখ্যার একটা বিশাল অংশ ওবিসি সম্প্রদায়ভুক্ত, মূলত যেটাকে এ এবং এ বিতে ভাগ করে রাখা হয়েছে, সেই 7% কমিয়ে দিলে সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার সংরক্ষণের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে তারা এই সম্প্রদায় বঞ্চিত হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। শুধু তাই নয় স্যার, মন্ডল কমিশনের যে সুপারিশগুলো ছিল সেটাকেও কোনো না কোনো জায়গা থেকে অবমাননা করা হচ্ছে। ফলে সোশ্যাল জাস্টিস যে ধারণা যেটা আছে সেটাও এক প্রকার ধ্বংস হবে। স্যার, শুধু তাই নয়, ল্যাক অফ এম্পিরিক্যাল ডেটার এখানে আমরা অবস্থান দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী যে কোনো সংরক্ষণ সীমা পরিবর্তন করতে গেলে নির্দিষ্ট এম্পিরিক্যাল ডেটা বা বিজ্ঞানসম্মত সমীক্ষার প্রয়োজন হয়। রাজ্য সরকার কোন তথ্যের ভিত্তিতে ওবিসি সংরক্ষণের সংকোচনের দিকে হেঁটেছে, এই স্যার বিলেও সেটা উত্থাপন নয়। সেটা করা দরকার স্যার। তালিকা অসঙ্গতি, শ্রেণী বিভাগের জটিলতা। স্যার, এই বিলের 3 নম্বর ধারায় বলা হয়েছে ওবিসি তালিকা এবং সংজ্ঞা সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 এর উপর ছেড়ে দেওয়া হয়েছে। এবং বিলের 5B-তে বলা হয়েছে সরকার নিজের ইচ্ছা মতো রিলেটিভ ব্যাকওয়ার্ডনেস, আপেক্ষিক অনগ্রসরতা যারা আছে তাদের মেপে ওবিসিদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করবে এবং শতাংশ ঠিক করবে। স্যার, এতেই স্যার সমস্যা সব থেকে বড় হবে। ওবিসি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে
এবং এটা একটা রাজনৈতিক হাতিয়ার ছাড়া অন্য কিছু হবে না। কমিশন নিরপেক্ষতা বজায় না রাখলে সরকার যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থে ওবিসি ক্যাটাগরি করে তাদের সংরক্ষণের হার বারবার পরিবর্তন করে এবং তাতে কি হবে, সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগের প্রক্রিয়াতে কিন্তু সম্পূর্ণ হবে না এবং আইনি চ্যালেঞ্জ হবে। ফলে এই নিয়োগের ক্ষেত্রে এমনি শূন্য পদ বেড়ে যাচ্ছে, সেটা ডিলে হবে। স্যার আমরা দেখলাম তড়িঘড়ি তফসিল বা শিডিউলগুলো বাদ দেওয়া হচ্ছে। বিলের 7 এবং 9 নম্বর মূল যে শিডিউল 1 শিডিউল 3 আছে সম্পূর্ণভাবে বাতিল হয়েছে। এটা সমস্যা হবে। এই শিডিউলগুলোতে কোন কোন জাতি ওবিসি সম্প্রদায়ভুক্ত তা স্পষ্ট উল্লেখ ছিল। এগুলোকে হঠাৎ ডিলিট করে দেওয়া বা অমিট করে দেওয়ার ফলে ওবিসিদের যে আইনি যে সুরক্ষার অধিকার ছিল বলছে এটাকে বঞ্চিত হচ্ছে এবং আমলাতান্ত্রিক সিদ্ধান্তের অধীনে করে দেওয়া হচ্ছে। এর ফলে স্যার ওবিসি যুব সমাজ চরম অনিশ্চিতে আবার আতঙ্কের সম্মুখীন হচ্ছে। স্যার আমি এই প্রসঙ্গে বলবো, তামিলনাড়ু এবং কেরালার আমি উদাহরণ দেবো। তামিলনাড়ু স্টেটে স্যার 65% সংরক্ষণ আছে। সেখানে স্যার তামিলনাড়ুতে যাদেরকে আমরা প্রোগ্রেসিভ হিসাবে দেখি, স্যার তামিলনাড়ু মোট সংরক্ষণের 69%-এর মধ্যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস বিসি এবং মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস এমবিসি আলাদা শ্রেণীতে বিভক্ত করেছে। এই 69% আইনি সংরক্ষণকে আইনি সুবিধা দেওয়ার জন্য 9 শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করেছে তারা। কেরালাতেও স্যার সামাজিক ও শিক্ষাগত পিছিয়ে থাকা বহু সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করেছে। স্যার আমি আশা করব কেরালা এবং তামিলনাড়ুর মডেলটা আমাদের এখানে ফলো করা হোক এবং সংরক্ষণের ক্ষেত্রে কোনো জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে নির্দিষ্ট গাইডলাইন মেনে সার্ভে করে তাদেরকে ইনক্লুড করা হোক। স্যার পরিশেষে আমি একটা কথাই বলবো যে স্যার সামাজিক ন্যায়ের নামে যদি রাজনৈতিক সমীকরণই মুখ্য হয়ে ওঠে তবে এই সংশোধনী বিল ইতিহাসে সংস্কার হিসাবে নয় বরং একটি বিতর্কিত রাজনৈতিক পদক্ষেপ হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। স্যার পশ্চিমবাংলার যে একটা হেভি অংশের ওবিসি সম্প্রদায়ভুক্ত আছেন তাদের কথাও আমাদের মাথায় রাখা দরকার। তারা কোনোভাবেই তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে না গিয়ে তাদের আর্থসামাজিক অবস্থাকে আমরা যদি বিশ্লেষণ করি, তারা কোন পরিস্থিতিতে আছে, তারা চাকরিতে কত % সংরক্ষণে আছে, স্যার 30 সেকেন্ড স্যার, উচ্চ শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য খাতে তারা কি করছে, সবটা যদি আমরা টাইম টু টাইম সার্ভে করে তাদেরকে আমরা ইনক্লুড করি বা অমিট করি, এটাই সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর হবে স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। এবার বলতে অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী বাবুর আলী। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনাকে ধন্যবাদ। 5 মিনিট আপনার। আমাকে বিল নম্বর 11 of 2026, the West Bengal backward classes other than scheduled castes and scheduled tribes reservation of vacancies in services and posts amendment bill 2026 এর উপর বলতে দেওয়ার জন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আজ যে বিলের উপর আলোচনা করতে দাঁড়িয়েছি তা কেবল একটি প্রশাসনিক সংশোধনী নয়, এটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর মানুষের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি সংরক্ষণের বিরোধী নয়, আমি পিছিয়ে পড়া শ্রেণীর স্বার্থ রক্ষার বিরোধী নয়। সংবিধানের 15(4), 15(5) এবং 16(4) অনুচ্ছেদের মাধ্যমে সংবিধান প্রণেতারা রাষ্ট্রকে ক্ষমতা দিয়েছেন যাতে ঐতিহাসিকভাবে বঞ্চিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়গুলিকে বাস্তব সমতার স্তরে নিয়ে আসা যায়। অর্থাৎ সংরক্ষণের উদ্দেশ্য কেবল চাকরি দেওয়া নয়, রাষ্ট্রযন্ত্রে প্রতিনিধিত্ব, সামাজিক ন্যায় বিচার এবং সাংবিধানিক সমতা নিশ্চিত করা। এই কারণেই কোনো সংরক্ষণ নীতি বিচার করতে গেলে প্রথম প্রশ্ন হওয়া উচিত, যারা সবচেয়ে বেশি অনগ্রসর তারা কি এই নীতির মাধ্যমে উপকৃত হচ্ছেন না আরও পিছিয়ে পড়ছেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের মনে রাখতে হবে সংবিধান বলেছেন সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতার ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গের বহু পিছিয়ে পড়া ওবিসি গোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে প্রান্তিক পেশার সঙ্গে যুক্ত। তাঁতি, কসাই, নাপিত, মৎস্যজীবী, কারিগর, ক্ষুদ্র কৃষক, দিনমজুর, হস্তশিল্পী ও অন্যান্য ঐতিহ্যগত শ্রমনির্ভর পেশা।
তাদের অনগ্রসরতা কোনো কল্পিত বিষয় নয়, এটি ইতিহাস, সমাজবিজ্ঞান এবং সরকারি নথিতে স্বীকৃত বাস্তবতা। অতএব এই বিলের মূল্যায়ন করতে হবে একটি মাত্র প্রশ্নের ভিত্তিতে, এটি কি প্রকৃত অনগ্রসর মানুষের সাংবিধানিক সুযোগকে আরও শক্তিশালী করছে, নাকি তাদের প্রতিনিধিত্বকে আরও সংকুচিত করার আশঙ্কা তৈরি করছে? মাননীয় অধ্যক্ষ মহাশয়, সরকার যদি সত্যি অনগ্রসর মানুষের কল্যাণে কাজ করতে চান, তাহলে প্রথমে তাকে সরকারি তথ্যের সামনে দাঁড়াতে হবে। নীতি কখনো রাজনৈতিক বক্তব্যের উপর দাঁড়ায় না, নীতি দাঁড়ায় এভিডেন্স, ডাটা অ্যান্ড কনস্টিটিউশনাল মোরালিটির উপর। এই কারণে আমি প্রথমে ভারতের দুটি গুরুত্বপূর্ণ সরকারি কমিশনের কথা স্মরণ করাতে চাই। প্রথমটি হলো সাচার কমিটি। এই কমিটি গঠন করেছিলেন তৎকালীন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী। উদ্দেশ্য ছিল একটি, বিশেষ করে ভারতের মুসলিম সমাজের প্রকৃত সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক অবস্থার সরকারি মূল্যায়ন করা। কমিটির রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মুসলিমদের পিছিয়ে পড়া শুধুমাত্র আয়ের প্রশ্ন নয়, এটি শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক প্রতিনিধিত্ব, ব্যাংকিং পরিষেবা, আবাসন, স্বাস্থ্য এবং সামাজিক সুযোগ সব ক্ষেত্রেই বিদ্যমান। অর্থাৎ রাষ্ট্র নিজেই স্বীকার করেছে যে ভারতের মুসলিম সমাজের একটি বড় অংশ সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এরপর আসে রঙ্গনাথ মিশ্র কমিশন। এই কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল, বিশেষ করে আমি সকল গোষ্ঠীর কথাই বলছি, বিশেষ করে এখানে মুসলিম সমাজের মধ্যে যে সামাজিকভাবে অনগ্রসর জনগোষ্ঠী রয়েছে তাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কমিশন স্পষ্টভাবে বলেছিলেন, সংরক্ষণের প্রশ্নে সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতাই হবে প্রধান ভিত্তি। এই সুপারিশ সংবিধানের মূল চেতনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আজ আমি সরকারকে একটি প্রশ্ন করতে চাই, যখন ভারতের দুটি গুরুত্বপূর্ণ সরকারি কমিশন বছরের পর বছর ধরে বলে এসেছেন যে এমন একটি গোষ্ঠী এখনো গভীরভাবে অনগ্রসর, তখন সরকার কোন নতুন সমাজ বৈজ্ঞানিক সমীক্ষার ভিত্তিতে এমন নীতি গ্রহণ করেছে যার ফলে বহু ওবিসি সম্প্রদায় তাদের দীর্ঘদিনের সংরক্ষণ সুবিধা হারানোর আশঙ্কার মুখে পড়েছে? সরকার কি কোনো নতুন সোশিও ইকোনমিক সার্ভে প্রকাশ করেছেন? সরকার কি দেখিয়েছেন যে যেসব গোষ্ঠী এতদিন অনগ্রসর হিসাবে স্বীকৃত ছিলেন তারা আজ আর অনগ্রসর নন? যদি সেই তথ্য না থাকে তাহলে এই পরিবর্তনের ভিত্তি কি? এমন বাস্তবতার মধ্যে যদি সংরক্ষণের পরিধি সংকুচিত হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই সব পরিবার যারা বহু কষ্টে প্রথম প্রজন্ম হিসাবে শিক্ষা ও সরকারি চাকরির দিকে এগোতে শুরু করেছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, সংবিধান আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ফর্মাল ইকুয়ালিটি ইজ নট এনাফ, সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি ইজ দ্য কনস্টিটিউশনাল গোল। অর্থাৎ কেবল আইনের চোখে সবাইকে সমান বলা যথেষ্ট নয়, যারা শতাব্দীর পর শতাব্দী পিছিয়ে রয়েছে তাদের বাস্তবে সমান সুযোগ দেওয়াই সংবিধানের উদ্দেশ্য। এই কারণেই সংরক্ষণকে সুপ্রিম কোর্ট বারবার অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে ব্যাখ্যা করেছেন। সুতরাং এই বিলের মূল্যায়ন করতে হবে এই প্রশ্নে, এটি কি বাস্তবিক অর্থে সামাজিক ন্যায় বিচারকে শক্তিশালী করছে, নাকি ঐতিহাসিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকে আরো দুর্বল করার ঝুঁকি সৃষ্টি করছে? এই প্রশ্নের উত্তর না দিয়ে কেবল প্রশাসনিক সংশোধনের কথা বলে সংবিধানের প্রকৃত উদ্দেশ্য পূরণ করা হবে না। তাই মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব বিষয়টি বিবেচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। বাবুর আলী, আপনারা বলুন না। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মুস্তাফিজুর রহমান, সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে সদনে হচ্ছে যে বিল নম্বর 11/2026, the West Bengal backward classes other than scheduled caste and scheduled tribes reservation of vacancies in services and post amendment bill 2026-এ আমাকে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি যে আমাদের সদনের আমার মাননীয় কলিগ প্রথমে যিনি আলোচনা করলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে যে কোনো সমাবেশ থেকে ঘোষণা করেছিলেন এই ধরনের, এই কথাটা হচ্ছে যে সম্ভবত ভুল বা তথ্যের কোথাও সমস্যা হয়েছে। আসলে ইনি ঘোষণা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য রাইটার্স বিল্ডিং থেকে 2010 সালে বামফ্রন্টের মিটিংয়ের পর গিয়ে রাইটার্স বিল্ডিং থেকে ঘোষণা করেছিলেন। এবং যে অভিযোগ হচ্ছে যে করা হচ্ছে, আসলে এটা প্রথমেই আমি খণ্ডন করতে চাইছি যে এই
এইটা যে কমিশন বা যা তদারকি হয়েছিল এই যে রিজার্ভেশনের ক্ষেত্রে, ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে, তা করেছিলেন মাননীয় যোগেশ বর্মন, তখন ব্যাকওয়ার্ড ক্লাসেস মিনিস্টার ছিলেন। যার ফলে আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেই সময়ে সেটা হচ্ছে যে প্রথমত আপনারা জানেন যে সাচার কমিটির রিপোর্ট একটা বেরিয়েছিল, কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে যে কমিটি হয়েছিল, সেই সাচার কমিটির রিপোর্টের পর দেখা গিয়েছিল যে ভারতবর্ষের বুকে হচ্ছে যে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের যে আর্থিক, সামাজিক, শিক্ষাগত ক্ষেত্রে এবং হচ্ছে যে চাকরির ক্ষেত্রে যে সমস্ত পিছিয়ে পড়া দিকগুলো আছে সেগুলো ইন্ডিকেট করা হয়েছিল সাচার কমিটির রিপোর্টে। তাছাড়া অন্যান্য শ্রেণী, সেই জায়গাতে দাঁড়িয়ে তারপরে যখন আমাদের একটা ভাবনা চিন্তা হয়েছিল যে কিভাবে হচ্ছে যে এই অংশের মানুষকে হচ্ছে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বা কিভাবে হচ্ছে যে চাকরির ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে একটা সংরক্ষণ করে, তখন আমাদের হাতে কোনো উপায় ছিল না। যার ফলে পরবর্তী ক্ষেত্রে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট আসে এবং রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টে সরাসরি হচ্ছে যে সুপারিশ করা হয়েছিল যে এই ধরনের সংরক্ষণ বা এই ধরনের করা যেতে পারে, যার ফলে হচ্ছে যে আমাদের ওবিসি সংক্রান্ত তখন হচ্ছে যে কমিটি গঠন হয় এবং সেখানে দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খ সেই সময়ে হচ্ছে যে একবারে তথ্যের ভিত্তিতে এবং এলাকায় গিয়ে সঠিকভাবে হচ্ছে যে করার পর ওবিসি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি দুটো তৈরি করা হয়। পরবর্তী ক্ষেত্রে যেটা ঠিকই যে এই বিলে যেগুলো ইন্ডিকেট করা হয়েছে বা বলা হচ্ছে, এটা ঠিকই যে পরবর্তী ক্ষেত্রে 2011 সালের পর সরকার পরিবর্তনের পর এই ক্ষেত্রে অনেক হচ্ছে যে জল ঘোলা করা হয়েছে, এটা অস্বীকার আমি করব না। কিন্তু একটা বিষয় হচ্ছে যে কোনো বিল বা যে কোনো অ্যামেন্ডমেন্ট বা যে কোনো ধরনের আনার ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে একটা বিষয় মাথায় রাখা দরকার, যেন সেই বিল বা সেই আইন কখনোই রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যে ব্যবহৃত না হয়। যা বিগত 15 বছর আমরা বারবার হচ্ছে যে লক্ষ্য করেছি এই তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ে বারবার হচ্ছে যে এইগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে গিয়েই আজকে দাঁড়িয়ে গত 15 বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের নামে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে প্রতারণা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে গিয়েই এই ওবিসি বা হচ্ছে যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশনের ক্ষেত্রে একটা চরম গোলমাল হচ্ছে যে করা হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখা দরকার সেই 15 বছরেই কিন্তু সেই ওবিসি ক্যাটাগরিতে যা সরকার নির্ধারিত ছিল সেইখানে দাঁড়িয়ে অনেক ছেলে মেয়েরা তারা কিন্তু কর্মরত আছে। আমি এই আপনার মাধ্যমে এই সদনে হচ্ছে যে বলতে চাই যেন তারা কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে হচ্ছে যে না পড়ে, সেটা দেখেই হচ্ছে যে আমাদের আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এবং আমি যেটা বলে শেষ করব আমার কথা, যে সব উদ্দেশ্য যেন সৎ হয়, আর যদি উদ্দেশ্য সৎ থাকে তাহলে হচ্ছে যে সবটা আমরা দেখা যাচ্ছে যে যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় এই বিল, তাহলে সেটা সঠিকভাবে সমাজের পিছিয়ে পড়া সঠিকভাবে যারা আছে, সংখ্যালঘু হতে পারে বা আদার্স অন্যান্য ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষরা হতে পারে, সঠিকভাবে যেন তাদেরকে বিচার করা হয় এবং সঠিকভাবে যাতে হচ্ছে যে নির্ধারণ করা হয় সেই বিষয়টা নজর দিতে অনুরোধ করেই আমার আলোচনা আমি এই বিষয়ে শেষ করছি। ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মন্ত্রী শ্রী গৌরী শঙ্কর ঘোষ। 18 মিনিট। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী সংশোধনী বিল 2026 11 নম্বর বিলের উপরে এতক্ষণ পর্যন্ত যারা বলেছেন, বিরোধী পক্ষের 4 জন বিধায়ক এবং আমাদের সরকারি পক্ষের 1 জন বিধায়ক যে বক্তব্য রেখেছে, আমি প্রথমেই জানিয়ে দিতে চাই যে এই সংশোধনী আইনের মধ্যে দিয়ে এসসি এসটি কোনো তালিকা পরিবর্তিত হচ্ছে না। শিডিউল 1 অর্থাৎ ওবিসি তালিকা পরিবর্তিত হচ্ছে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে পূর্ববর্তী সরকার অনৈতিকভাবে যে তালিকা যুক্ত করেছে কেবলমাত্র সেই তালিকা বাতিল করা হচ্ছে এবং পূর্ববর্তী আইন অনুসারে 66টি জাতি এই তালিকায় থাকছে। পূর্বতন যে সরকার অতিরিক্ত 113টি জাতিকে তড়িঘড়ি করে এই তালিকাভুক্ত করেছিলেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। পূর্বতন সরকারের লক্ষ্যই ছিল নির্বাচনে জিততে হবে, সে কারণে যত খুশি সম্ভব বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে, অবাধে তাদের জাতিগোষ্ঠীকে
ওবিসি তালিকাভুক্ত শুধু নয়, এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্ট হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ WPO 7/2011 এবং অন্যান্য সংশ্লিষ্ট মামলাসমূহে 22/5/2024 তারিখে প্রদত্ত চূড়ান্ত রায় ও আদেশকে মান্যতা দিতে এবং সেই আদেশের সঙ্গে বর্তমান আইনটিকে সাযুজ্যপূর্ণ করতে আমরা এই বিল এনেছি। এই কারণে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইন 2012 1, 2, 4, 5 ও 6 নম্বর ধারাসমূহ এবং তপশিল 2 সংশোধন এবং 16 নম্বর ধারা তপশিল 1 ও তপশিল 3 বিয়োগের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই সংশোধনীর ফলে আপনাদের মনে হতে পারে যে যাদেরকে বাদ দেওয়া হলো বা ভবিষ্যতে আগামীতে কাউকেই আর এই তালিকাভুক্ত করা যাবে না। এখানে বলা হয়েছে যে কমিশনের সুপারিশ অনুসারে নতুন জাতি পুনরায় যুক্ত হতে পারে। কমিশনকে যেভাবে পূর্বতন সরকার পাশ কাটিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে 113টি গোষ্ঠীকে, জাতিগোষ্ঠীকে এই তালিকাভুক্ত করা হয়েছিল, মহামান্য হাইকোর্ট সেটাতে রায় দিয়েছিলেন যে সাযুজ্যপূর্ণ নয়। তারা কমিশনকে পাশ কাটিয়ে রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এই আইন তারা কার্যকর করেছিল। 1993 সালের যে আইন, আমরা সেই আইনের যে 66টি জাতি তাদেরকে আমরা রেখেছি। পরবর্তীতে যদি আবার কমিশন মনে করেন কোনো সার্ভের মধ্যে দিয়ে বা অন্য কোনোভাবে অনুসন্ধান চালিয়ে যে এই বিশেষ বিশেষ সম্প্রদায়ে সামাজিক ও শিক্ষাক্ষেত্রে তাদেরকে সংরক্ষণ দেওয়া উচিত, তাহলে অবশ্যই কমিশন সরকারের কাছে তাদের সার্ভে বা তত্ত্বাবধান বা যেভাবে তারা অনুসন্ধান করেছেন সেই বিষয় রাখবেন। সরকার অবশ্যই সেই বিষয় আলোচনা করে আগামীতে তাদেরকে তালিকাভুক্ত করতে পারবে। এই নয় যে একেবারেই বন্ধ হয়ে গেল। যারা বলছেন যে একটা সম্প্রদায়কে টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে, তাহলে পূর্বতন সরকারও তো একটা টার্গেটকেই আপনারা বলতে চাইছেন, তাহলে তখন কেন বলেননি আপনারা যে শুধুমাত্র 113টা সম্প্রদায়ের মধ্যে যে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ রয়েছে ওবিসির তাদেরকে শুধুমাত্র 8টা আর আপনারা 105টা নিলেন? তখন কিন্তু আপনারা বলেননি, তখনও তো আপনারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিল এনেছিলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধারা 1 প্রস্তাবিত সংশোধনী আইনের বলে মূল আইনের নামকরণের প্রয়োজনীয় অংশে বিলোপ এবং যথোপযুক্ত সংশোধন করে আইনটিকে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইন 2012 হিসেবে নামকরণ করা যেতে পারে। ধারা 2 এর অন্তর্গত দফা F প্রস্তাবিত সংশোধনী আইনের বলে তালিকা এর অর্থ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ আইন 1993 অনুযায়ী সংজ্ঞায়িত করা যেতে পারে। ধারা 2 এর অন্তর্গত দফা G বলা হয়েছে প্রস্তাবিত সংশোধিত আইন বলে অন্যান্য অনগ্রসর শ্রেণী এর অর্থ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ আইন 1993 এর সংজ্ঞায়িত অনগ্রসর শ্রেণীর অনুরূপ করা যেতে পারে। ধারা 4 তপশিল 1 ও তপশিল 3 এর বিলোপের কারণে তপশিল 2 কে কেবল তপশিল হিসেবে নামকরণ করা যেতে পারে। ধারা 5 এ বলা হয়েছে মহামান্য কলকাতা উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ WPO 7/2011 এবং অন্যান্য সংশ্লিষ্ট মামলাসমূহে 22/5/2024 তারিখে প্রদত্ত চূড়ান্ত রায় ও আদেশকে মান্যতা দিতে এবং সেই আদেশের সঙ্গে বর্তমান আইনটিকে সাযুজ্যপূর্ণ করতে পূর্বতন সরকার কর্তৃক অনগ্রসর শ্রেণী তালিকা, উপশ্রেণী বিভাগ ও নির্ধারিত সংরক্ষণের শতাংশ বাতিল করা যেতে পারে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগের পরামর্শ অনুযায়ী সংরক্ষণের শতাংশ বিষয়ে
সিদ্ধান্তগুলি রাজ্য সরকার আদেশনামার মাধ্যমে প্রকাশিত করতে পারে। ধারা 6 একইভাবে অনগ্রসর শ্রেণী তালিকার উপশ্রেণী বিভাগ এবং উল্লেখ্য সংশ্লিষ্ট জাতিগত শংসাপত্র থেকে বাদ দেওয়া যেতে পারে। ধারা 16 ও তফসিল 1 কলকাতা উচ্চ আদালতের উপরোক্ত রায়কে মান্যতা দিতে এই ধারা এবং তফসিলটি বিলোপ করা যেতে পারে। তফসিল 3 যেহেতু শ্রম দপ্তর আদর্শ 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করার উপযুক্ত কর্তৃপক্ষ, তাই উক্ত বিষয়টি সম্পর্কিত তফসিলটি বর্তমান আইন থেকে বিলোপ করা যেতে পারে। যেহেতু তফসিল 1 ও তফসিল 3 বিলোপ করা হচ্ছে, সেহেতু তফসিল 2 এর নামকরণ পরিবর্তন করে কেবল তফসিল করা যেতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ বারবার ফিল্ড সমীক্ষার কথা বলেছেন। এক্ষেত্রে জানানো হচ্ছে 2012 সালে নতুন তালিকা সংযোজনের সময় কোনো সমীক্ষা হয়নি। 2012-তে যখন 113টাকে যুক্ত করা হলো তখন তো কোনো সমীক্ষা হয়নি। আজকে যারা সমীক্ষার কথা বলছেন তারা তো তখন সরকারি বেঞ্চে ছিলেন, তখন তো সেটাকে সমীক্ষা করা হয়নি। আর সে কারণেই মহামান্য হাইকোর্ট সেগুলোকে বাতিল ঘোষণা করেছে। তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি সদনের কাছে এটাই বলবো যে আমাদের লক্ষ্য 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময় বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে। আগামীতে কমিশন অনুসন্ধান করার পরে যদি কোনো জাতিগোষ্ঠীকে শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে তাদের মনে হয় যে এদেরকে ওবিসি তালিকাভুক্ত করা প্রয়োজন, তাহলে অবশ্যই কমিশনের সিদ্ধান্ত আমাদের সরকারকে জানাবে, রাজ্য সরকারকে জানাবে। অবশ্যই রাজ্য সরকার সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে। মহামান্য হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে আমাদের এই সরকার এই বিল এনেছিল। আমি এই বিলকে সম্পূর্ণভাবে আলোচনার মধ্যে দিয়ে সকলকে জানাচ্ছি যে আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই সংশোধন আনিনি। কলকাতা হাইকোর্টের যে বেঞ্চ যে সিদ্ধান্ত দিয়েছেন তাকে সম্মান জানাতেই আমরা এই সংশোধন এনেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি শুধু আরেকবার এইটুকুই বলবো যে আগামী দিনে বারবার করে সংবিধান সংশোধন, যদি আজকে রাজ্য সরকার, পূর্বতন রাজ্য সরকার যেভাবে কমিশনকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো কমিশনের ক্ষমতাকে খর্ব করে দিয়েছিল, এক কথায় কমিশন কোনো বিষয় নয়, সরকারই যা খুশি করবে, এটাই 2012 সালের আইনের মধ্যে দিয়ে আমরা পরিলক্ষিত হতে দেখেছি। তাই মহামান্য হাইকোর্টের বেঞ্চ সেটাকে খারিজ করে দিয়েছে। আমরা মহামান্য হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে আমরা এই সংশোধন এনেছি। বর্তমানে 66টি জাতিগোষ্ঠী এই আইনে থাকবে, ওবিসি তালিকাভুক্ত। ভবিষ্যতে কমিশন যদি মনে করেন কোনো জাতিগোষ্ঠীকে সংরক্ষণের আওতায় আনা উচিত, অবশ্যই তারা রাজ্য সরকারকে বলবে। আমরা রাজ্য সরকার বিবেচনা করবে তাদেরকে সেই তালিকাভুক্ত করা যায় কিনা। এটুকু বলে শেষ করছি। সকলকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ মহাশয়। এখন প্রশ্ন হলো, বিলটি বিবেচনার জন্য গ্রহণ। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হা বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন।
প্রাক্তন মন্ত্রী মশাই বসুন, অনেক হয়েছে। আমাদের বেলটা চলছে না, চালিয়ে দিচ্ছি। দুঃখিত। হ্যাঁ, একটু let the division bell ring.